আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আগামী 2 ডিসেম্বর থেকে তোমাদের থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকে আমি হাজির হয়েছি তোমাদের থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে ইংলিশ কোয়েশ্চেনটি আছে সেই ইংলিশ কোয়েশ্চেনের একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করছি এরকম প্রশ্নই তোমরা পরীক্ষার হলে পাবে এবং আমরা যদি আগে থেকেই সেই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে পরীক্ষার হলে আমরা ভালো একটা নাম্বার তুলতে পারবো ইনশাল্লাহ। তো এটা একটা নমুনা প্রশ্ন। হ্যাঁ, আবার দেখা যেতে পারে যে এই প্রশ্নটি তোমরা পরীক্ষার হলে আবার পেয়ে গেছো। তো কারণ হচ্ছে কি, এটা হচ্ছে থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 তৃতীয় প্রান্তিক মূল্যায়নের উপর বেচ করেই বানানো হয়েছে। ওকে, তো দেখো এখানে কি লেখা আছে। থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 ক্লাস 4 ইংলিশ, টাইম হচ্ছে 2 hours and 30 minutes, ফুল মার্কস 100। ওকে, সো এখন আমরা একটু প্যাসেজটি পড়বো। প্যাসেজটি তোমাদের পরিচিত একটি প্যাসেজ, এস এম সুলতান। যে এস এম সুলতান যে একজন ফেমাস পেইন্টার আমাদের বাংলাদেশে আছে, সে তার সম্পর্কে একটা প্যাসেজ তোমাদের বইয়ে অলরেডি দেওয়া আছে। সো এই প্যাসেজটি আমরা নিয়ে হাজির হয়েছি। এই প্যাসেজের আলোকে কিছু কোয়েশ্চেন থাকবে। এখানে কিন্তু লেখা আছে যে এই টেক্সটের আলোকে আমরা 1, 2, 3 and 4 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটি দিতে পারবো। তো এই প্যাসেজটি পরে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমরা সুন্দর করে দিব এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো খাতায় কিভাবে করে করতে হয়, খাতায় কিভাবে তোমরা লিখলে ভালো নাম্বার স্যাররা দিবে, সেরকম ভাবে আমি অ্যান্সারগুলো খাতায় লিখে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সেগুলো যদি তোমরা ওইভাবেই লিখো তাহলে তোমাদের অবশ্যই ভালো একটা নাম্বার স্যাররা দিবে। ওকে, তো চলো আমরা আগে প্যাসেজটি একটু ভালো করে বুঝি। এস এম সুলতান ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান হচ্ছে কি, আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। বিখ্যাত, ফেমাস, পেইন্টার মানে বিখ্যাত চিত্রশিল্পী। ওকে, হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1932, অর্থাৎ সে কোথায় জন্মগ্রহণ করেছে? নড়াইলে। আর জন্মসালটা কত? 1932 অর্থাৎ 1923 সাল। ওকে, হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ এ লট অফ মানি। হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ আ লট অফ মানি, তার মানে তার পরিবারের পর্যাপ্ত টাকা ছিল না। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 years। সুলতান 5 বছরের জন্য স্কুলে গিয়েছিল। সে 5 বছরের জন্য স্কুল গিয়েছিল। বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। তারপর সে কি করলো? তার বাবার সাথে কাজে গেল। বাট হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। তারপর সে তার বাবার সাথে কোথায় চলে গেল? কাজে। তার মানে 5 বছর শুধু স্কুলে গেছিল, তারপরে বাবার সাথে কাজে চলে গিয়েছিল। কেন? কারণ তাদের পরিবারে পর্যাপ্ত টাকা ছিল না। হ্যাঁ, গরিব পরিবার। তারপর দেখো, এজ আ চাইল্ড সুলতান লাভ টু ড্র। সুলতান একজন শিশু হিসাবে সুলতান হচ্ছে ভালোবাসতো আঁকাতে। কি ভালোবাসতো? হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস এন্ড আদার থিংস। সে বিল্ডিংস এর এবং হচ্ছে আদার থিংস এর এই পিকচার গুলো আঁকাতে সে খুব ভালোবাসতো। হি ওয়ান্টেড টু স্টাডি এট কলকাতা আর্ট কলেজ। সে চেয়েছিল, সে কলকাতা আর্ট কলেজে সে পড়াশোনা করতে চেয়েছিল। হ্যাঁ, কলকাতা একটা ভালো কলেজ আছে যেখানে আর্ট শেখানো হয়। বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ দ্য মানি, কারণ তার পরিবারের কি ছিল না? টাকা ছিল না। ইন 1938 সালে হি গট দ্য মানি অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ। সে 1938 সালে সে কি পেল? টাকা পেল এবং সে চলে গেল কলকাতা আর্ট কলেজে পড়তে। হি স্টেড দেয়ার ফর 3 years। সে সেখানে স্টেড করলো, মানে সে সেখানে থাকলো 3 বছর সেখানে থাকলো। অ্যান্ড দেন হি লেফট, এবং তারপর সেখান থেকে সে চলে গেল। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। সে ভ্রমণ করলো কোথায়? অ্যারাউন্ড, সারা, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, এশিয়া অ্যান্ড ইউরোপ। ইউরোপ এবং এশিয়ার সে চারপাশে ঘুরলো। অ্যান্ড পেইন্টেড রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল। সে ওইখানে এই এশিয়া এবং ইউরোপে গিয়ে সে পেইন্টেড করলো রিভার্স মানে নদী, গাছপালা এবং গ্রামগঞ্জের যে লোকরা আছে তাদেরকে সে সেখানে গিয়ে আঁকালো। তারপর দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ। তারপর সে বাংলাদেশে ফিরে আসলো। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স। সে কি করলো? সে পেইন্টেড করলো পিকচার্স অফ দ্য ফার্মার্স মানে কৃষকদের ছবি আঁকালো। অ্যান্ড ফিশারম্যান এবং জেলেদের অফ বাংলাদেশ। বাংলাদেশের যে কৃষক এবং জেলেরা আছে তাদের সে ছবি আঁকালো। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিংস।
যে সারা বিশ্বের লোকরা, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের লোকরা কি করতো, এই সুলতানকে জানে কি হিসাবে, তার পেন্টিংস এর জন্য তাকে সারা বিশ্বের লোকেরা তাকে জানে বা চিনে। হি এক্সিবিটেড হিজ পেন্টিংস, সে প্রদর্শনী করায় তারপর পেন্টিং গুলো, তার চিত্রগুলো, অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার্স, তাদের সাথে যারা বিখ্যাত পেইন্টার বা চিত্রশিল্পী, কারা, পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর দেলি। অর্থাৎ পাবলো পিকাসো এবং সালভাদর দেলি হচ্ছে বিখ্যাত দুইজন চিত্রশিল্পী, তাদের সাথে আমাদের বাংলাদেশের যে এস এম সুলতান আছে তার চিত্রশিল্পী কারুকার্যগুলো অর্থাৎ পেইন্টিং গুলা তাদের সাথে এক্সিবিটেড করা হতো, মানে প্রদর্শন করা হতো। ওকে, সুলতান লাভড চিলড্রেন, সুলতান কি করতো, বাচ্চাদেরকে ভালোবাসতো। হি এস্টাবলিশড, সে প্রতিষ্ঠা করেছিল নান্দান কানন অ্যান্ড শিশু স্বর্গ, সে নান্দান কানন নামে এবং শিশু স্বর্গ নামে দুইটা হচ্ছে প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। কার জন্য? ফর চিলড্রেন, শিশুদের জন্য সে নান্দান কানন এবং শিশু স্বর্গ নামে প্রতিষ্ঠা করেছিল। হেয়ার দে কুড গেট সাম এডুকেশন, এখানে বাচ্চারা কি পেত, দে মানে বাচ্চারা কি পেত, এই চিলড্রেনরা কুড গেট সাম এডুকেশন, তারা কিছু শিক্ষা পেত, অ্যান্ড লার্ন পেন্টিং, এবং পেন্টিং আঁকাতে শিখত। এভরি ইয়ার, প্রত্যেক বছরে, এভরি ইয়ার দেয়ার ইজ আ সুলতান মেলা ইন নড়াইল, মানে প্রত্যেক বছরে নড়াইলে কি হয়, একটা সুলতান মেলা হয়। প্রত্যেক বছরে এভরি ইয়ার দেয়ার ইজ আ সুলতান মেলা ইন নড়াইল, প্রত্যেক বছরে নড়াইলে কি হয়, একটা সুলতান মেলা হয়। হি ডাইড ইন 1994 এট আ হসপিটাল ইন যশোর, সে 1994 সালে যশোরের একটা হসপিটালে সে মারা যায়। তো এই হচ্ছে প্যাসেজটি। এই প্যাসেজটির আলোকে আমাদেরকে এখানে কয়েকটি হচ্ছে এমসিকিউ দেওয়া আছে। দেখো 1 নম্বর যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে রাইট দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার, মানে অ্যান্সার পেপারে আমাদের এখানকার যে এমসিকিউ গুলো আছে অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো আমাদেরকে অ্যান্সার পেপারে লিখতে হবে। তো এখানে একটার জন্য 1 মার্ক, আমাদেরকে 5টা দিতে হবে এবং 5-কে 5। তো আমরা কি করব, দেখো এখানকার অ্যান্সার গুলো এখান থেকে আমরা খুঁজে পাবো। আমরা একটু পড়ি। হু ইজ এস এম সুলতান, এস এম সুলতান কে, তোমরা বলো তো এস এম সুলতান কে? এস এম সুলতান হচ্ছে একজন পেইন্টার, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে কি? সি। আচ্ছা, এস এম সুলতান ইজ ফ্রম, এস এম সুলতানের বাসা কোথায়? স্পেন, ইতালি, ইন্ডিয়া না বাংলাদেশ? অবশ্যই বাংলাদেশ, তাই না? তাহলে অ্যান্সার হবে কি? ডি। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর, সে কয় বছরের জন্য স্কুলে গিয়েছিল? আমরা একটু আগে দেখেছি সে 5 বছরের জন্য স্কুলে গিয়েছিল, 5 ইয়ার্স এর জন্য, তাই না? এই যে 5 ইয়ার্স। ওকে, হোয়েন ওয়াজ সুলতান বর্ন, সুলতান কখন জন্মগ্রহণ করেছিল? তো সুলতান কখন জন্মগ্রহণ করেছিল? ইন 1923, তার মানে অ্যান্সার হবে বি। আচ্ছা, ভি। সুলতান লাভড, সুলতান কি ভালোবাসতো? ড্রয়িং ফ্রম হিজ বয়হুড, তার মানে সে আঁকা কি করতে ভালোবাসতো, এই জন্য অ্যান্সার হবে সি। তো এখন দেখো আমরা এই অ্যান্সারটা পরীক্ষার খাতায় আমরা কিভাবে করে লিখব। পরীক্ষার খাতায় আমরা দেখো, আমরা যখন খাতাটা পাবো তখন অবশ্যই খাতাটা আমরা মার্জিন করব, মার্জিন দিব, দুই পাশে মার্জিন দিব স্কেল দিয়ে মার্জিন দেওয়ার পর তারপরে আমরা এখানে উপরে লিখবো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। এটা লেখার পর আমরা নিচে একটা অন্য কালার, সবুজ অথবা নীল, এই কালার দিয়ে আমরা একটা স্কেল দিয়ে সুন্দর করে দাগ দেব। দাগ দেওয়ার পর আমরা দেখো এখানে আমরা অ্যান্সার গুলো দেখো, এখানে প্রশ্নগুলো ছিল কিরকম, এরকম এই নাম্বার গুলো এইভাবে দিয়ে আমরা এই আই এর সাথে, আই এর অ্যান্সার হচ্ছে সি, এই জন্য আমরা এইভাবে অ্যান্সার দিব, আই অ্যান্সার সি, পেইন্টার আমরা লিখে দিব যে অ্যান্সারটা কি। তারপরে আবার 2 নাম্বার অ্যান্সার হচ্ছে ডি অর্থাৎ বাংলাদেশ, এভাবে আমরা লিখে দিব। 3 নাম্বার অ্যান্সারটা হচ্ছে কি? সি 5। তারপরে 4 নাম্বার অ্যান্সারটা হচ্ছে কি? বি ইন 1923। আর ভি অর্থাৎ 5 নাম্বার অ্যান্সারটা হচ্ছে সি, ড্রয়িং। তো এইভাবে করে আমরা 1 নাম্বার অ্যান্সারটা খাতায় সুন্দর করে লিখে দিব। আশা করছি তোমরা লিখতে পারবে। দেখো আমি কিভাবে লিখেছি, তোমরা এইভাবেই করে পরীক্ষার খাতায় লিখবে। পারা যাবে না? অবশ্যই পারা যাবে। তো ঠিক আছে, এবার আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটি দেখি। 2 নাম্বার কোয়েশ্চেনটি দেখো তোমরা। 2 নাম্বার কোয়েশ্চেনটি এখানে কি দেওয়া আছে? 2 নাম্বার কোয়েশ্চেনটি দেওয়া আছে রাইট টি ফর ট্রু, ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ রাইট টি ফর ট্রু, অর্থাৎ ট্রু মানে কি তোমরা জানো? ট্রু মানে হচ্ছে সত্য, আর ফলস মানে কি? ফলস মানে হচ্ছে মিথ্যা। অর্থাৎ যদি সত্য হয় তাহলে আমাদেরকে লিখতে হবে টি, আর যদি ফলস হয় তাহলে আমাদেরকে লিখতে হবে কি? এফ। ওকে, তাহলে আমরা এখানে যে 5টা কোয়েশ্চেন আছে এ বি সি ডি ই,
এইগুলো আমরা এই প্রশ্নগুলো আমরা পড়লে আমরা বুঝতে পারবো যে কোনটা হচ্ছে ট্রু আর কোনটা ফলস। এখানে অ্যান্সার গুলো কোথা থেকে পাবো? আমরা এখান থেকেই প্যাসেজটা থেকেই পাবো। তো আমরা একটু প্রশ্নগুলো দেখি তো আমাদের এটা ট্রু না ফলস। দেখো, SM সুলতান ওয়াজ বর্ন ইন অ্যান এফ্লুয়েন্ট ফ্যামিলি। এফ্লুয়েন্ট ফ্যামিলি মানে হচ্ছে ধনী, হ্যাঁ, মানে অনেক সম্পদশালী পরিবারে। কি তাহলে SM সুলতান কি একটা সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছিল? তোমরা বলো তো কি হবে? অবশ্যই না, সে একটা পোর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, তাই না? কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, এই জন্য আমাদের এটা কি হয়ে যাবে? ফলস। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? ফলস। আচ্ছা, SM সুলতান ওয়াজ ফ্রম কলকাতা। SM সুলতান কি, SM সুলতানের বাসা কি কলকাতায়? অবশ্যই না, SM সুলতান আমাদের বাংলাদেশি ভাষা, এই জন্য এটা কি হয়ে যাবে? ফলস। তারপরে সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্ট ইন নড়াইল। সুলতান কি বয়স্কদের জন্য একটা স্কুল খুলেছিল? না, সুলতান বাচ্চাদের জন্য একটা স্কুল খুলেছিল, ফর চিলড্রেনদের জন্য, তাই না? তাহলে এটাও কি হবে? ফলস। সুলতান ডাইড ইন এট এজ অফ 71। সুলতান কি 71 বছর বয়সে মারা গিয়েছিল? তোমরা যদি বিয়োগ করো, এখানে দেখো 1994 থেকে আমরা যদি 1923 বিয়োগ করি বা মাইনাস করি, তাহলে দেখা যাবে কি 71 ইয়ার্স। তাহলে এখানে আমাদের এটা কি হয়ে যাবে? ট্রু। ওকে। তারপরে দেখো, সালভাদর দেলি ওয়াজ রিনোড অ্যাক্টর। সালভাদর দেলি কি একজন অ্যাক্টর ছিল? না, কারণ সালভাদর দলি এবং আমাদের যে পাবলো পিকাসো এবং আমাদের SM সুলতান, এরা সবাই ছিল পেইন্টার, এরা অ্যাক্টর না। তাহলে এটা কি হয়ে যাবে? ফলস। তো পরীক্ষার খাতায় আমরা এটা কিভাবে লিখবো? আমরা দেখো, আমরা 2 নাম্বার অ্যান্সারটা এইভাবে লিখবো। 2 নাম্বার অ্যান্সার আমরা প্রথমেই আগে কি দিব? দেখো, 2 নাম্বার অ্যান্সার লেখার জন্য আমরা প্রথমে দিব হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 দেওয়ার পরে আমরা এইভাবে A নাম্বার অ্যান্সার লিখবো F, তারপরে B নাম্বার অ্যান্সার লিখবো F, C নাম্বার অ্যান্সার লিখবো F, D নাম্বার অ্যান্সার লিখবো T এবং E নাম্বার অ্যান্সার লিখবো F। এইভাবে আমরা F F F T F এইভাবে আমরা অ্যান্সার গুলো দিয়ে দিব। আশা করছি তোমরা এখন এগুলো লিখতে পারবে, তাই না? 2 নাম্বার অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 উপরে লিখবো, লিখে নিচে আন্ডারলাইন করে দিব, দিয়ে এইভাবে করে লিখবো। ওকে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। 3 নাম্বার কোয়েশ্চেনটি কি আছে? 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এই যে এখানে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর আমাদেরকে অ্যান্সার দিতে হবে। এই অ্যান্সারগুলো কিন্তু আমরা এই প্যাসেজ থেকে সুন্দর করে পেয়ে যাব। হ্যাঁ, তো আমরা একটু প্রশ্নগুলো পড়ি। হু ইজ SM সুলতান? SM সুলতান কে? SM সুলতান কে? তো আমরা যদি এটা অ্যান্সার করি তাহলে কি হবে বলো তো? SM সুলতান কে হবে? আমরা কিন্তু এখানে অ্যান্সারগুলো লিখে রাখছি, এই যে আমরা কিন্তু অ্যান্সারগুলো লিখে রাখছি। তো চলো আমরা একটা একটা করে দেখি, হ্যাঁ, তাহলে আমাদের সহজ হবে যে আমরা এখানে একটা করে প্রশ্ন দেখবো, আবার একটা করে অ্যান্সারও দেখবো। দেখো, হু ইজ SM সুলতান? তাহলে এটা আমরা অ্যান্সার কি দিব? দেখো, সুন্দর করে লেখা আছে যে SM সুলতান ইজ আ ফেমাস পেইন্টার। SM সুলতান ইজ আ ফেমাস পেইন্টার। আমরা কিন্তু উপরে দেখো লিখে রাখছি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 লেখার পরে আমরা এই অ্যান্সারটা লিখছি, SM সুলতান ইজ আ ফেমাস পেইন্টার। SM সুলতান ইজ আ ফেমাস পেইন্টার। ওকে। এবার আমরা দেখো 2 নাম্বার অ্যান্সারটা পড়ি। অ্যাজ আ চাইল্ড, একটা শিশু হিসাবে, হোয়াট পিকচার্স ডিড সুলতান ড্র? মানে শিশু হিসাবে সুলতান কোন পিকচার গুলো আঁকতো বা এঁকেছিল? হ্যাঁ, তা তোমরা জানো যে বিল্ডিং এর পিকচার গুলো এঁকেছিল, আমরা তো পড়েছি। তো এটা আমরা সাজায় কিভাবে লিখতে পারি? যে B নাম্বার অ্যান্সার, দেখো B নাম্বার অ্যান্সার দিব আমরা, অ্যাজ আ চাইল্ড সুলতান ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস এন্ড আদার থিংস। আমরা এখানে কেন ড্রিউ নিছি, মানে ড্র ছিল, আমরা কেন ড্রিউ নিলাম? দেখো, প্রশ্নটাতে কিন্তু আমাদেরকে অ্যান্সার করেছিল ডিড দিয়ে। কি দিয়ে? ডিড দিয়ে। তো যদি কোশ্চেনকে ডিড দিয়ে করা হয় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই যে ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু অবশ্যই V2 দিয়ে অ্যান্সার দিতে হবে। এটা ছিল ড্র, হয়ে গেল কি? ড্রু। তো ওকে, আমরা কোশ্চেনটা আরেকবার, অ্যান্সারটা আরেকবার দেখি। অ্যাজ আ চাইল্ড সুলতান ড্রু পিকচার্স অফ বিল্ডিং অ্যান্ড আদার থিংস। ওকে। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? উইথ হোম হ্যাড সুলতান এক্সিবিটেড? এখানে একটু এক্সিবিটেড হবে, ইডি হবে, হ্যাঁ, হিজ পেন্টিংস, মানে কার সাথে, হ্যাঁ, কাদের সাথে সুলতানের যে পেন্টিংস গুলো ছিল এটা এক্সিবিটেড হতো, কাদের সাথে? তো আমরা জানি দুইজন বিখ্যাত পেইন্টারদের সাথে, একটা হচ্ছে পাবলো পিকাসো আর একজন হচ্ছে সালভাদর ডেলি, তাই না? তো আমরা এর অ্যান্সারটা আমরা কিভাবে করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারি? দেখো, C নাম্বার অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি, দ্য সুলতান হ্যাড এক্সিবিটেড হিজ পেন্টিংস উইথ পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডেলি। কাদের সাথে? পাবলো পিকাসোর সাথে এবং সালভাদর ডেলির সাথে। পাবলো পিকাসো এবং সালভাদর ডেলির সাথে তার পেন্টিং গুলো হচ্ছে এক্সিবিটেড করতো। ওকে। আচ্ছা, তোমরা আবার এগুলোতে দাগ দিও না, আমি দাগ দিয়ে ফেললাম, এগুলো দাগ দেওয়াটা ঠিক হলো না, সুন্দর দেখাচ্ছে না। তো যাই হোক, এবার দেখো D নাম্বার।
ডি নাম্বার প্রশ্নটা কি দেখো, হোয়াট ডিড সুলতান এস্টাবলিশ ফর চিলড্রেন, মানে সুলতান বাচ্চাদের জন্য অর্থাৎ চিলড্রেনদের জন্য কি প্রতিষ্ঠা করেছিল। তো আমরা জানি দুইটা প্রতিষ্ঠান তৈরি করেছিল উনি। তো আমরা এটা অ্যান্সারটা আমরা কিভাবে করে দিতে পারি তোমরা একটু দেখো। অ্যান্সারটা আমরা এইভাবে দিতে পারি, দ্য সুলতান এস্টাবলিশড। কেন আমরা এস্টাবলিশড করলাম, এখানে দেখো প্রশ্ন কি করা হয়েছিল, ডিড দিয়ে। তো যদি ডিড দিয়ে প্রশ্নটা করা হয়, যদি ডিড দিয়ে প্রশ্নটা করা হয়, তাহলে আমরা অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই ভার্বের ভি2টা ইউজ করব। এই জন্য সুলতান এস্টাবলিশড দান্দান কানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে ডি নাম্বার অ্যান্সারটা আমরা এইভাবে করে লিখবো। এবার দেখো ই নাম্বার অ্যান্সার, হোয়েন অ্যান্ড হোয়ার্স, হোয়েন অ্যান্ড হোয়ার সুলতান মেলা হেল্ড, হোয়েন অ্যান্ড হোয়ার সুলতান মেলা হেল্ড, মানে কোথায় এবং কখন সুলতান মেলাটি হয়। তো আমরা জানি যে প্রত্যেক বছরে বছরে নড়াইলে এটা হয়। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে দিব দেখো, আমরা অ্যান্সারটা দিব এভরি ইয়ার সুলতান মেলা ইজ হেল্ড ইন নড়াইল, প্রত্যেক বছরে সুলতান মেলাটি নড়াইলে অনুষ্ঠিত হয়। তো আশা করছি তোমরা অ্যান্সারের দেখো, আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে অ্যান্সার, আমাদের যে 3 নাম্বার যে অ্যান্সার গুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলো এমন হয় একসাথে। দেখো এবার এই যে আমাদের 3 নাম্বার অ্যান্সার গুলো তোমরা থামিয়ে আবার সেটাকে লিখতে পারো। তো ওকে, আমরা এবার 4 নাম্বারের জন্য চলে যাব। দেখো 4 নাম্বারে হচ্ছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এ বাংলাদেশি পেইন্টার অ্যান্সারিং দ্য ফলোয়িং সেট অফ কোয়েশ্চেন্স, অর্থাৎ আমাদের যে কোনো একজন বাংলাদেশি পেইন্টার সম্পর্কে লিখতে হবে। এইখানকার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আলোকে যেন আমাদের সেটা হয়। অবশ্যই সর্বনিম্ন আমাদেরকে কয়টা সেন্টেন্স লিখতে হবে, 5টা সেন্টেন্স। হ্যাঁ, 5টা সেন্টেন্সের মধ্যে এখানে যে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দিলেই তো 5টা সেন্টেন্স হয়ে যাবে, তাই না? তো দেখো আমি একটু পড়াই দিই। নেম অফ ফেমাস পেইন্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের ফেমাস পেইন্টারের নাম। হোয়ার অ্যান্ড হোয়েন ওয়াজ হি বর্ন, কোথায় এবং কখন সে জন্মগ্রহণ করেছে বা ছিল। হোয়াট ওয়াজ হিজ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার শিক্ষাগত যোগ্যতা কি। হু নো অ্যাবাউট হিজ অ্যান্ড হিজ পেইন্টিংস, কে জানে তাকে এবং তার পেইন্টিংস এর সম্পর্কে। হোয়েন ডিড হি ডাই, সে কখন মারা গিয়েছিল। তো এগুলো আমরা যদি একটা পেজেসের মধ্যে, অর্থাৎ আমরা যদি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখি তাহলে সেটা কেমন দেখায়। এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে লিখলে এইভাবে দেখাবে। দেখো আমরা কি করব, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 লিখবো। লেখার পরে তারপরে এখানে কিন্তু ছোট্ট করে লিখবো এস এম সুলতান, নিচে একটা টান দিয়ে দিব, কারণ আমরা এটা একটা প্যারাগ্রাফ লিখতেছি। এটা আমাদের হেডলাইন হচ্ছে এস এম সুলতান সম্পর্কে, কারণ আমরা যেহেতু বাংলাদেশি পেইন্টার সম্পর্কে লিখতে বলছে আমরা এস এম সুলতান সম্পর্কে লিখছি। ওকে, তো দেখো এস এম সুলতান ইজ আ ফেমাস বাংলাদেশি পেইন্টার। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923. He studied at Kolkata Art College. People around the world know about him and his paintings. He died in 1994 in Jashore. দেখো আমরা যেখানে যে 5টা কোয়েশ্চেন করলাম, এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে সবগুলাই চলে এসেছে। এই অ্যান্সারগুলো এখানে চলে এসেছে, এই জন্য আমাদের এটা এখন পারফেক্ট হয়ে গেছে। সো ওকে, আমরা দেখো এটা আমি আরেকবার তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা একটু ভালো করে তোমরা দেখো। এই যে হ্যাঁ, এইভাবেই তোমরা একটু লিখবা, তাহলে তোমাদের কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে। ওকে, তো এবার আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। 5 নাম্বার কোয়েশ্চেনটি আমাদের কি আছে তোমরা একটু দেখো। 5 নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে আমাদেরকে কি বলছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ড অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং অ্যান্ড দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি, অর্থাৎ কলাম এ এবং কলাম বি, এই কলাম এ এর মধ্যে যে ওয়ার্ড গুলো আছে এবং কলাম বি এর মধ্যে যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলোর সাথে এই ওয়ার্ড গুলো কিন্তু সিনোনিমিয়াস, অর্থাৎ এই ওয়ার্ডগুলো এবং এই ওয়ার্ডগুলোর অর্থ কিন্তু সেম আছে। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে, এই পাশের সাথে এই পাশের কোন ওয়ার্ডটা মিলে সেই ওয়ার্ডটা দিয়ে আমাদেরকে লিখতে হবে। তো আমরা দেখো এখানে কয়েকটা ওয়ার্ডের আমি অর্থগুলো বলে দিই। এখানকার মতো যে এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে খুব উত্তেজনা, মানে কোনো কিছু এক্সাইটেড জানার জন্য উত্তেজনা হয় না, এরকম। হলিডে মানে তো ছুটির দিন তোমরা জানো। উইক মানে সপ্তাহ, লার্জেস্ট মানে হচ্ছে সব থেকে বড়, আর এন্ড মানে হচ্ছে শেষ। তো এখানকার মধ্যে এই পাশের গুলো কোনগুলো মিলবে, তো আমরা একটু মিলিয়ে আমরা কিন্তু অ্যান্সার গুলো খাতায় যদি আমরা দেখি তাহলে আমরা তাড়াতাড়ি দেখতে পাবো। খাতায় একটু তোমরা একটু অ্যান্সার গুলো দেখো। তো আমরা এইভাবে লিখে রাখছি যে আমাদের কিন্তু এ এর সাথে মিলছে হচ্ছে কি ট্রিপল আই, যেমন এক্সাইটেড এর সাথে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা লিখবো কিভাবে আগে একটু ভালো করে দেখো। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5 আমি দিছি, দেওয়ার পরে নিচে কিন্তু আমরা একটা কি করছি, টান দিছি। হ্যাঁ, দেওয়ার পরে আমাদের যেগুলোর সাথে যেগুলো মিল আছে, যেমন এ এর সাথে ট্রিপল আই, বি এর সাথে আই, সি এর সাথে আইভি, ডি এর সাথে ভিআই এবং ই এর সাথে
ডাবল আই, এগুলো কিন্তু আমরা আগে লিখবো। লেখার পরে আমাদের যে এ এর পাশে যতটুকু অংশ আছে সেটা আমরা আগে লিখবো। এ এর পাশে ছিল এক্সাইটেড, এই জন্য আমরা লিখছি, মিডিলে একটা টান দিয়েছি, হ্যাঁ, এরকম একটা ছোট্ট টান দিব। তারপরে এই ট্রিপল আই এর পাশে ছিল হচ্ছে ইমপেশেন্ট, তো এখানে ইমপেশেন্ট আমরা লিখবো, তার মানে এক্সাইটেড ইমপেশেন্ট, এক্সাইটেড ইমপেশেন্ট। ওকে, এবার দেখো বি এর সাথে বি এ ছিল হলিডে, তো হলিডের সাথে, হলিডে মানে কিন্তু ছুটির দিন, তাহলে হলিডের সাথে কোনটা মিলছে? ডে অফ, ডে অফ মানেও কিন্তু ছুটির দিন। ওকে, আচ্ছা সি, সি নাম্বার দেখো, সি নাম্বারের সাথে উইক, উইক মানে হচ্ছে সপ্তাহ, উইক মানে হচ্ছে সপ্তাহ, তো সপ্তাহের সাথে কোনটা মিলেছে? দেখো সি নাইট, সি নাইট মানেও কিন্তু সপ্তাহ, উইক মানেও সপ্তাহ, সি নাইট মানেও সপ্তাহ, তাহলে সি এর সাথে আইভিটা মিলে গেছে। তারপর ডি নাম্বারের সাথে ভিআই, লার্জেস্ট, লার্জেস্ট মানে সব থেকে বড়, গ্রেটেস্ট মানে হচ্ছে সব থেকে বড়, আচ্ছা তাহলে লার্জেস্ট গ্রেটেস্ট। তারপরে দেখো ই নাম্বারে এন্ড, এন্ড মানে শেষ, আর এন্ডের সাথে আমাদের মিলে গেছে ফিনিশ, ফিনিশ মানেও শেষ। তাহলে 5 নাম্বারে দেখো, 5 নাম্বারে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে এগুলো। তো এগুলো তোমরা সুন্দর করে এইভাবে করে, আমি যেভাবে করে দেখিয়ে দিয়েছি তোমরা সুন্দর করে এইভাবে লিখবে। যদিও আমার এগুলো একটু বাঁকা বাঁকা হয়েছে, তোমরা বাঁকা বাঁকা করবো না, পারলে একটু সোজা করে হ্যাঁ টানগুলো দিবা। তো এই হচ্ছে 5 নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার। আমরা এখন একটু 6 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। 6 নাম্বার কোয়েশ্চেনটি দেখো, 6 নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে একটা কি লেখা আছে দেখো, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং পাঞ্চুয়েশনস এন্ড ক্যাপিটাল লেটার্স ওয়্যার নেসেসারি, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আবার লিখতে হবে। হ্যাঁ, পাঞ্চুয়েশনস মানে কোথায় কমা, কোথায় ফুল স্টপ, কোথায় হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক, এগুলো দিতে হবে, এবং ক্যাপিটাল লেটার্স অর্থাৎ কোথায় আমাদের বড় হাতের অক্ষর হবে সেগুলো আমাদেরকে লিখতে হবে। ওকে, তো আমরা দেখো এই অ্যান্সার গুলো, যেহেতু এগুলো ভুল আছে, এখানে দেওয়া আছে টেক ইউর বুক আউট অফ, টেক ইউর বুক, টেক ইউর বুক আউট প্লিজ, এটা আছে। আর এখানে আছে হাউ আর ইউ টুডে, ওপেন ইউর ব্যাগ, কুড ইউ গিভ মি আ পেন্সিল, লিসেন টু হোয়াট আই সে। তো এইগুলো আমরা কিভাবে আমরা লিখতে পারি, তারপর আমি একটু বলি যে আমাদের কিন্তু সেন্টেন্সের শুরুর অক্ষরটা অবশ্যই বড় হাতের হয়, এবং আমাদের যদি কোথাও আই থাকে, অর্থাৎ এই যে আই, আই যদি দ্বারা, যদি যেটা দ্বারা, যে আই দ্বারা আমি বুঝাই, এই আইকে সবসময় আমরা কি লিখবো? বড় হাতের অক্ষরে লিখবো, এবং সেন্টেন্সের শুরুর অক্ষরগুলো অবশ্যই বড় হাতের হয়। এগুলো আরো অনেক গ্রামাটিক্যাল নিয়ম আছে, তো সেগুলো আমরা যাচ্ছি না, এগুলোর জন্য আলাদা ক্লাস করতে হবে। তো যেহেতু আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা দেখতেছি, তো আমরা দেখি এই 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা কিভাবে করে খাতায় লিখতে পারি। তো দেখো 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এইভাবে লিখতে পারবো যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, লেখার পরে দেখো আমরা কিন্তু এখানে বড় হাতের ইউজ করছি টি, টেক ইউর বুক আউট, এরপরে একটা কমা হবে, তারপর হচ্ছে প্লিজ, আর শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, টেক ইউর বুক আউট প্লিজ। ওকে, তারপরে দেখো হাউ আর ইউ টুডে, হাউটা এসটা হচ্ছে বড় হাতের হবে, টুডে, তারপর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ওকে, তারপর দেখো সি নাম্বার হচ্ছে ওপেন ইউর ব্যাগ, শেষে কি হবে? ফুল স্টপ, এবং এই যে ওপেনের ওটা অবশ্যই বড় হাতের হবে। তারপর অ্যান্সার দেখো কুড ইউ গিভ মি আ পেন্সিল, শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন, এবং এখানকার যে কুডটা সিটা ওটা বড় হাতের হবে, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, ই নাম্বার দেখো লিসেন, এলটা বড় হাতের হবে, লিসেন টু হোয়াট আই সে, এখানে আইটা বড় হাতের হবে, এবং শেষে কি থাকবে? ফুল স্টপ। তো এই হলো আমাদের 6 নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার। তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আরেকবার দেখো, এই যে দেখো, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আশা করছি। ওকে, এবার আমরা 7 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। 7 নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি লেখা আছে, ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি, অর্থাৎ কলাম এ এর ইনফরমেশন এবং কলাম বি এর ইনফরমেশন গুলোকে ম্যাচ করতে হবে। অর্থাৎ কলাম এ এর পাশে যে ওয়ার্ড গুলো আছে, কলাম বি এর পাশে যে ইনফরমেশনটা আছে, অর্থাৎ এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের এই পাশের কোনটা মিল আছে সেটা আমরা, হ্যাঁ, মিল যদি থাকে তাহলে সেটাকে আমরা সুন্দর করে লিখবো খাতায়। তো আমি একটু বলে দিই, এর পিঠা, পিঠা মানে কি? পিঠা হচ্ছে কোন এক ধরনের খাবার, তাই না? একটা ফুড। আচ্ছা, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হচ্ছে একটা প্ল্যানেট, ওয়ার্ল্ড হচ্ছে বিশ্ব, একটা প্ল্যানেট। কিউকাম্বার অবশ্যই একটা ভেজিটেবল বা একটা শাকসবজি, তাই না? সবজি জাতীয় একটা জিনিস কিউকাম্বার। তারপর হচ্ছে গার্ডেন, গার্ডেন মানে কি? গার্ডেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে অবশ্যই ফুল, শাকসবজি এবং অনেক কিছু জন্মায়, তাই না? আর বেস্ট, বেস্ট মানে হচ্ছে কি? বেস্ট মানে হচ্ছে সব থেকে ভালো, তাহলে এক্সিলেন্ট মানেও ভালো। ওকে, তাহলে আমরা এই পাশের সাথে এই পাশের যেগুলো আমরা বললাম এগুলো আমরা মিল করে করে আমরা কিভাবে করে লিখতে পারি তোমরা একটু খাতায় দেখো। এই যে দেখো, আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 7 এটা আগে সুন্দর করে উপরে লিখবো, লেখার পরে এ এর সাথে আমাদের ট্রিপল আই মিলে গেছে, এই জন্য আমরা ট্রিপল আই দিব। পিঠা, পিঠার সাথে মিলে গেছে ট্রিপল আই, এই জন্য হবে ওয়ান কাইন্ড অফ ফুড, পিঠা ওয়ান কাইন্ড অফ ফুড। ওকে, বি নাম্বার অ্যান্সারের সাথে আইভি মিলে গেছে, যে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের সাথে এ প্ল্যানেট দিয়ে দেবো, এ প্ল্যানেট।
ওকে, তারপর সি নাম্বারের সাথে আমাদের মিলে গেছে সি প্লাস ভি অর্থাৎ কিউকাম্বার, এটা আমরা দিব ওয়ান কাইন্ড অফ ভেজিটেবলস, ওয়ান কাইন্ড অফ ভেজিটেবলস। ওকে, তারপর ডি এর সাথে মিলে গেছে আই, তাহলে গার্ডেন, গার্ডেনের সাথে আমরা কি দিয়ে দিব, দ্য প্লেস হোয়ার ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস আর গ্রোন, অর্থাৎ যেখানে ফুল এবং শাকসবজি কি হয়, গ্রোন হয়, গ্রোন মানে জন্মায়। তারপর ই নাম্বারে আমরা কি দিব, বেস্ট, বেস্টের সাথে আমাদের মিলে গেছে কি, এক্সেলেন্ট, বেস্ট এক্সেলেন্ট, বেস্ট এক্সেলেন্ট। ওকে, তাহলে তোমরা 7 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার গুলো আরেকবার দেখে নাও, এই যে। ওকে, এবার আমরা 8 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, 8 নাম্বার কোয়েশ্চেনটি বলছে হচ্ছে write the question words from the box to complete the question sentences, অর্থাৎ এই বক্স থেকে আমাদেরকে কোয়েশ্চেন ওয়ার্ড গুলো নিয়ে এখানকার যে কোয়েশ্চেন গুলো আছে এই ওয়ার্ড গুলো দিয়ে এই কোয়েশ্চেন গুলো পূরণ করতে হবে। পূরণ করলে যেন আমাদের অবশ্যই একটা সেন্টেন্সের জন্য ম্যাক সেন্টেন্স তৈরি হয়, অর্থাৎ আমরা সেন্টেন্সটা যে তৈরি করবো সেটার জন্য অবশ্যই একটা ম্যাক সেন্স থাকে। অবশ্যই হাউকা তো আর দিলে হবে না, ওয়ার্ড গুলো বুঝে বুঝে কোথায় কোনটা WS ওয়ার্ডটা বসবে ওটা বসিয়ে আমাদেরকে একটা ভালো করে সেন্টেন্স তৈরি করতে হবে। তো দেখো আমরা এখানে যে ওয়ার্ড গুলো আছে হোয়াট, হু, হোয়ার, হোয়েন, ওয়াই, এগুলো আমরা কিভাবে এখানে বসিয়ে আমরা ফুল সেন্টেন্স তৈরি করতে পারি। তো এটা আমরা একবারে খাতায় দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো, এই হচ্ছে আমাদের অ্যান্সার 8 নাম্বার। এ নাম্বারের অ্যান্সার হবে ওয়ার ডাজ কুসুমস ফ্যামিলি লিভ, এখানে তাহলে 1 নাম্বার অ্যান্সার হচ্ছে ওয়ার, নিচে আমরা আন্ডারলাইন করে দিব। ওকে, বি নাম্বার হচ্ছে ওয়েন ডিড কুসুম গো টু চিলমারি, অর্থাৎ কখন কুসুম চিলমারিতে গিয়েছিল, তাহলে এখানে আমাদের কি হবে, ওয়েন। ওকে, সি নাম্বার অ্যান্সার হবে হচ্ছে হোয়াট ডাজ হিজ আঙ্কেল ডু, মানে কুসুমের আঙ্কেল কি করে, তাহলে এখানে কি হবে, হোয়াট। ওকে, ডি নাম্বার অ্যান্সার হবে হচ্ছে হু হ্যাড সো মাচ ফান, তাহলে এখানে কি হবে, হু। আর ই নাম্বার অ্যান্সার হবে ওয়াই ওয়াজ দ্য ট্রিপ ভেরি স্পেশাল টু কুসুম, হ্যাঁ এই ট্রিপটা কুসুমের কাছে কেন খুব বিখ্যাত, হ্যাঁ স্পেশাল। তো এই হচ্ছে আমাদের হচ্ছে 8 নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার। 1 নাম্বার অ্যান্সার হবে ওয়ার, বি নাম্বার অ্যান্সার হবে ওয়েন, সি নাম্বার অ্যান্সার হবে হোয়াট, ডি নাম্বার অ্যান্সার হবে হু, আর ই নাম্বার অ্যান্সার হবে হচ্ছে ওয়াই। ওকে, তো এই হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এইভাবে করে তোমরা সুন্দর করে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 8 লিখে খাতায় এইভাবে করে সুন্দর করে লিখে দিবে। ওকে, এবার আমরা 9 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। 9 নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি লেখা আছে, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব গুলো আছে এই ভার্ব গুলোকে তোমাদেরকে কারেক্ট ফর্ম করে লিখতে হবে। ওকে, তো এখানে অনেক আলোচনা আছে রাইট ফর্ম অফ ভার্ব, কারেক্ট ফর্ম অফ ভার্বের। তো আমি কিন্তু সেটার একটা ক্লাস কিন্তু আমাদের অলরেডি আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আছে, তোমরা কিন্তু দেখতে পারো সেটা। এবং তারপরও দেখো আমি এখানে অত বেশি আলোচনা করব না, তারপরে একটু শুধু বলি যে মনে রাখবা যে ডু ভার্ব কোনগুলা, ডু, ডাজ, ডিড, এবং মডাল অক্সিলারি যে ভার্ব গুলো আছে অর্থাৎ ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড, এই ভার্ব গুলোর পরে কিন্তু ভার্বের যে বেস রুফটা অর্থাৎ ভার্বের V1 সেটা কিন্তু বসে, ডু ভার্বের পরে বসে, আর মডাল ভার্ব যেগুলো আছে মডাল অক্সিলারি ভার্ব, এই মডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু বেস ফর্মটা বসে। তো এখানে যখন এটা যেমন ডু ভার্ব, এটা যেমন ডু ভার্ব, এটা কিন্তু মডাল ভার্ব। তো এই যে এখানে 3টা আছে এগুলা কিন্তু অবশ্যই বেস ফর্ম গুলা বসবে। আর বাকিগুলো একটু অর্থ বুঝে বুঝে করতে হবে। তো যাই হোক, আমরা এখানকার যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো আমরা খাতায় কিভাবে করে লিখবো সেটা আমরা একটু খাতায় একটু দেখি। হ্যাঁ, এই যে দেখো, এই যে হচ্ছে আমাদের অ্যান্সার। এ নাম্বার অ্যান্সার হবে হচ্ছে ওপেন, বি নাম্বার অ্যান্সার হবে হচ্ছে গো, সি নাম্বার অ্যান্সার হচ্ছে গিভ, আর ডি নাম্বার অ্যান্সার হচ্ছে আর ই নাম্বার অ্যান্সার হচ্ছে হ্যাভ। আমরা একটু কোয়েশ্চেনটা দেখে একটু বলি, যেমন ধরো ডু নট ওপেন ইউর এক্সারসাইজ খাতা নাও, এটা কিন্তু ওপেন হবে, ঠিক আছে। ওকে, তারপর ক্লিন দ্য বোর্ড অ্যান্ড গো ব্যাক, বোর্ডটা মুছো এবং ফিরে আসো, তাহলে এখানে কিন্তু কি হবে, গো। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ভার্বের বেস ফর্মই থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স এটা। তো এখানে কিন্তু গোটা গই হবে। কুড ইউ, আমি বললাম যে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, এই জন্য গিভ, কুড ইউ গিভ মি আ পেন্সিল, কুড ইউ গিভ মি আ পেন্সিল। ওকে, তারপর দেখো এখানে কিন্তু হাউ আর ইউ, এখানে ইউর হয়ে গেছে, এটা হবে ইউ, এটা ইউর হয়ে গেছে, তাহলে হাউ আর ইউ টুডে, মানে আজকে তুমি কেমন আছো, তো এরকম হবে। তারপর আই ডোন্ট, তো যখন এই ডোন্ট হবে তখন ভার্বের বেস ফর্মটা বসবে, তো এখানে হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে টু হ্যাভ থাকে, এখানে হ্যাভ হয়ে যাবে, তাহলে আই ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা পেপার, আমার কোনো আর এক্সট্রা পেপার নেই। তো এই হচ্ছে আমাদের 9 নাম্বার কোয়েশ্চেন, এবং এই হচ্ছে আমাদের 9 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, এই হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার।
তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে 9 নাম্বার কোয়েশ্চেন, এই 9 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এগুলা ওপেন, গো, গিভ আর হ্যাভ। ওকে, সো এই হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার। এবার আমরা 10 নাম্বার কোয়েশ্চেনটা আছে, সেই 10 নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখি একটু। fill in the gaps by writing the time so that the story makes sense. এখানে কি করতে হবে, এই গ্যাপগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে কি দিয়ে, টাইম দিয়ে, যাতে করে কি হয় এই গল্পটা একটা মেক সেন্স তৈরি হয়, অর্থাৎ যেন গল্পটা একটা ঠিক অর্থ চলে আসে, আর মানুষের কাছে যেন আন্ডারস্ট্যান্ডিং হয়, অর্থাৎ হাউকা কোনো টাইম দেওয়া যাবে না, অবশ্যই টাইমটার সাথে এইখানে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো অবশ্যই রিলেটেড থাকতে হবে। ওকে, তো দেখো এখানে কি দেওয়া আছে, মাই নেম ইজ দীপা, আই ওয়েক আপ এট, তার মানে ঘুমার একটা টাইম, ঘুম থেকে ওঠার একটা টাইম দিতে হবে। অ্যান্ড আই ইউজুয়ালি গেট আউট অফ বেড এট অ্যাবাউট, তার মানে গেট অর্থাৎ আমরা কিন্তু ঘুম থেকে কিন্তু উঠি, ঠিক আছে, কিন্তু ঘুম থেকে কিন্তু বেড থেকে উঠি একটু দেরি করে, তাই না? তাহলে ঘুম থেকে ওঠার সময় দিতে হবে এবং বেড থেকে ওঠার সময় দিতে হবে। আই টেক মাই ব্রেকফাস্ট এট অ্যাবাউট, তাহলে কয়টার সময় তুমি ব্রেকফাস্ট করো, প্রায় কয়টার সময়, সেটা টাইমটা এখানে দিতে হবে। এটা কিন্তু সবারই আলাদা আলাদা অ্যান্সার হতে পারে, হ্যাঁ। তো আমি আমার মতো একটা অ্যান্সার লিখছি, তোমরা কিন্তু অন্য টাইমগুলো তোমাদের যেটা টাইম সেটা দিতে পারো। স্কুল স্টার্টেড, তাহলে স্কুল, তোমার স্কুল স্টার্ট হয় কয়টার দিকে, তুমি সেই টাইমটা এখানে দিতে পারো। তোমাদের স্কুল যদি 8টার দিকে হয় তাহলে 8টা, তোমার স্কুল যদি 9টার দিকে হয় তাহলে 9টা, তোমার স্কুল যদি 10টার দিকে হয় তাহলে 10টা, তুমি এখানে দিতে পারো। এবং কয়টার দিকে তুমি কি করো, 13 মিনিট লাঞ্চ ব্রেক, অর্থাৎ তোমার স্কুলের টিফিন ব্রেক, লাঞ্চ ব্রেক কয়টার দিকে হয়, তুমি সেই সময়টা দিতে পারো। তো ওকে, তো দেখো আমরা এখানে এই 10 নাম্বার অ্যান্সারটা আমরা কিভাবে করে খাতায় লিখতে পারি। দেখো আমি একটু অ্যান্সার আমি লিখে রাখছি। এই যে আমি টাইম দিয়ে দিছি 6টা ঘুম থেকে ওঠার, এবং বেড থেকে ওঠার টাইম দিয়ে দিছি 6টা 15 মিনিট, অর্থাৎ 15 মিনিট আমরা ঘুমিয়ে থাকি, মানে একটু উঠতে চেষ্টা করি। আর তারপর সি নাম্বার অ্যান্সার দিয়ে দিছি আমি ব্রেকফাস্টের টাইম, অর্থাৎ 7টা, আর স্কুল স্টার্ট হয় 8টা। আমরা এখানে 9টাও দিতে পারি, আমাদের যেহেতু প্রাইমারি স্কুল লেভেলের স্কুলগুলো কিন্তু প্রায় আমরা 9টার দিকে স্টার্ট করি, তাহলে আমরা এখানে কত দিয়ে দিলাম, 9, তাহলে আমরা 9 AM দিয়ে দিই, হ্যাঁ, কারণ অনেক স্কুল আবার 8টার দিকে শুরু হয়, অনেক স্কুল আবার 9টার দিকে শুরু হয়, তো আমরা স্কুল অবশ্যই যেহেতু প্রাইমারি, তাহলে আমরা 9টার দিকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে আমাদের লাঞ্চ টাইমের কথা বলা হয়েছে, লাঞ্চ ব্রেক, তাহলে এটার জন্য লাঞ্চ ব্রেক আমাদের কটার দিকে দেয়, 1টা, হ্যাঁ, 1টা 25-এ আমাদের লাঞ্চ ব্রেক হয়, তো আমরা এখানে 1টা 25-এ দিয়ে দিলাম, 1টা 25, তাহলে আমরা দিয়ে দিলাম 1টা 25 PM। এই PMটা অবশ্যই দিতে হবে, কারণ AM মানে হচ্ছে 12টা, দুপুর 12টার আগের টাইমগুলোকে AM বলা হয়, দুপুর 12টার পর থেকে PM হয়ে যায়, এই জন্য 1টা 25 কিন্তু অবশ্যই PM দিতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের শেষে 11 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, দেখো, সাপোজ ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ, নাও রাইট আ লেটার টু হিম অ্যাবাউট ইট। তার মানে ধরো তোমার বন্ধু, বিদেশের কোনো বন্ধু, ধরো তোমার একজন বন্ধু USA তে থাকে, USA মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই USA তে তোমার বন্ধুরা থাকে, তখন তোমার বন্ধু তোমার কাছে জানতে চেয়েছে কি সম্পর্কে, দ্য ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের ফুল সম্পর্কে। তাহলে তুমি তোমার বন্ধুকে এখন কিভাবে করে চিঠি লিখবে, এই চিঠি লেখাটা তোমাদেরকে অবশ্যই ফ্লাওয়ার্স সম্পর্কে লিখতে হবে, বাংলাদেশের ফ্লাওয়ার্স সম্পর্কে। তো চিঠি কিভাবে লিখতে হয় সেটা তোমরা অবশ্যই জানো, তারপর আমি তোমাদেরকে একটা চিঠি লিখে দেখিয়েছি, সেটা তোমরা দেখো। দেখো আমি কিন্তু চিঠি এই পাতাতে লিখবো না, হ্যাঁ, আমার খাতা কিন্তু দেখো, তোমার খাতাটা একটু তোমাদেরকে আমি দেখাই, আমি কিন্তু এই খাতাতে আমার এটা শেষ হয়েছে, ঠিক আছে, বাট এই পাতাটাতে আমি কিন্তু চিঠিটা লিখবো না। কেন? কারণ এই পাতাতে চিঠি লিখতে হয় না, চিঠি সবসময় আমরা লিখবো কোন পাতাতে, এই পাতাতে, হ্যাঁ, চিঠি আমরা এই পাতা থেকে শুরু করব, এই পাতা থেকে যদি আমাদের চিঠিটা শেষ না হয় তাহলে আমরা কিন্তু এই পাতা যেতে পারি, হ্যাঁ, এই জন্য আমরা চিঠি এই পাতা থেকে শুরু করব। তো আমরা দেখো চিঠিটা লিখছি, তো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 11 আমরা এখানে লিখছি, লেখার পরে দেখো আমরা তারিখ দিছি, তারিখ হচ্ছে আজকের তারিখ, হ্যাঁ, 23 নভেম্বর 2024। ওকে, বচাগঞ্জ, দিনাজপুর। আচ্ছা, আমরা লিখছি বচাগঞ্জ, দিনাজপুর, তোমরা তোমাদের ঠিকানাটা লিখবে, অবশ্যই তারিখ তারপরে ঠিকানা, তারপরে দেখো ডিয়ার লেখার পর তোমার বন্ধুর নামটা এখানে লিখবে। আমি লিখছি ডিয়ার সাইদ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আশা করছি তুমি আল্লাহর রহমতে ভালো আছো। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠিটি পেয়েছি। হ্যাঁ, ইন দ্য লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ, এই চিঠিতে তুমি বাংলাদেশের কি ফ্লাওয়ার্স সম্পর্কে জানতে
চেয়েছো। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, আমি এখন এটা সম্পর্কে তোমাকে লিখছি। আচ্ছা, দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক প্রকারের ফুল আছে। দেয়ার আর ডিফারেন্ট ইন সাইজ, তারা সাইজেও আলাদা, কালারেও আলাদা, অ্যান্ড স্মেল, গন্ধেও আলাদা, তাই না? আচ্ছা, সাম আর বিগ অ্যান্ড সাম আর স্মল, কিছু আছে বড় এবং কিছু আছে কি ছোট। ইন সাইজ, তারা সাইজে কিছু বড় এবং ছোট। দ্য রোজ ইজ কল্ড দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, হ্যাঁ, রোজকে ডাকা হয় কি হিসাবে? আমাদের রানী, ফুলের রানী হিসেবে ডাকা হয়। আচ্ছা, দ্য সানফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল টু লুক এট, সানফ্লাওয়ারটা হচ্ছে দেখতে খুব সুন্দর। সানফ্লাওয়ার ফুলটা আছে না, এই সানফ্লাওয়ার ফুলটা হচ্ছে দেখতে খুব সুন্দর। ওকে ওকে, আমরা একটু খাতাটা ভালো করে নিই। আচ্ছা, তাহলে কি হলো? দ্য সানফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল টু লুক এট, সানফ্লাওয়ারটি দেখতে খুব সুন্দর। মেরিগোল্ড ইজ ভেরি হ্যান্ডসাম, মেরিগোল্ডটাও খুব সুন্দর। আচ্ছা, এরপরে দেখো হাসনা হেনা স্প্রেডস সেন্ট ডিউরিং নাইট, হাসনা হেনা রাতে কিন্তু কি করে, তার সেন্ট মানে গন্ধটা ছড়ায় রাতে হাসনা হেনা, তোমরা জানো। আচ্ছা, বিসাইডস আরো কি আছে দেখো, আমরা এখন যখন এই পাশে আমাদের চিঠিটা শেষ করতে আমরা পারিনি, দেখো আমরা এখানে পেজটা যখন আমাদের শেষ হয়ে গেল, হ্যাঁ, তখন আমরা চলে যাব কোন পাশে? এই পাশের পেজে আমরা তারপর লিখবো, দেখো দেয়ার আর কামিনী, বকুল, বেলি, চামেলি, কৃষ্ণচূড়া, লিলি, মল্লিকা অ্যান্ড মেনি আদার্স। আমরা অনেক ফুলের নাম বললাম, তাই না? তো আমাদের ফুল সম্পর্কে জানতে চেয়েছিল, আমরা অনেকগুলো ফুলের নাম বলে দিলাম। তারপর শেষে আমরা বলবো নো মোর টুডে, কনভি মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, মানে আজকে আর না, তোমার বাবা মাকে আমার সালাম দিও, হ্যাঁ, বা তোমার বাবা মাকে আমার পক্ষ থেকে সালামে জানাইও, এরকমই অর্থটা দিলে ভালো হয়। তাহলে নো মোর টুডে, কনভি মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস। তারপর আমাদেরকে লিখতে হবে কি, ইয়োর লাভিং ফ্রেন্ড, আমি আমার নাম লিখেছি সাব্বির হুসাইন। আচ্ছা, এখানে তুমি তোমার নাম লিখবে। ওকে, এই নাম লেখার পরে তারপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদেরকে একটা ফর্ম আঁকাতে হবে। এই ফর্মটা এইভাবে আমরা এখানে লিখবো ফ্রম, হ্যাঁ, আর এই পাশে লিখবো টু। ফ্রম লেখার পর আমরা নেম লিখছি, আমার নামটা আমি লিখছি এখানে, তারপরে অ্যাড্রেস হচ্ছে আমার অ্যাড্রেসটি দিয়েছি বোচাগঞ্জ, দিনাজপুর। অবশ্যই তোমরা এইখানে প্রথমে যে অ্যাড্রেসটি লিখবে এই অ্যাড্রেসটি কিন্তু এখানে লিখবে, তাই না? তো বোচাগঞ্জ, দিনাজপুর। তারপরে আমার মোবাইল নাম্বার 017 দিয়ে আমি এখানে ডট করে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, যেহেতু এটা একটা নমুনা, এটা আমরা নমুনা যেহেতু দিচ্ছি, তো এইভাবে করে দিয়ে দিব, ফুল নাম্বার দেওয়ার দরকার নেই। তারপরে দেখো টু নাম্বার লেখার নেম লিখবো আবু সাইদ, লেখার পরে আমাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছি USA 32/A, আমরা এটা একটা কাল্পনিক অ্যাড্রেস ধরে নিয়েছি, তো এরকম একটা আমরা অ্যাড্রেস দিয়ে দিব। তারপরে মোবাইল, আমরা ধরো এরকম একটা মোবাইল নাম্বার, আমরা কাল্পনিক একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। আর এখানে আমাদেরকে দিতে হবে কি স্ট্যাম্প, কারণ হচ্ছে আমরা যদি চিঠি পাঠাই তাহলে কিন্তু আমাদেরকে এখানে একটা স্ট্যাম্প পেপার লাগাতে হয়। তো এরকম হচ্ছে আমাদের একটা বক্স, এরকম ফর্ম, এই ফর্মের উপরে আমাদেরকে এরকম করে থাকবে। তো এইটা সহ কিন্তু আমাদেরকে চিঠিতে দিতে হবে। সো আমি চিঠিটা আরেকবার তোমাদেরকে দেখাই। চিঠিটা হচ্ছে এই যে এইভাবে করে শুরু হবে, এখান থেকে এইভাবে করে শুরু হবে, এইভাবে করে এখান থেকে শুরু হওয়ার পর এখানে আসে, এইভাবে করে আমরা শেষ করব। সো ওকে, আমরা কিন্তু আমাদের ফুল কোয়েশ্চেনের অ্যান্সারটি আমরা কিন্তু আজকে দেখলাম, তাই না? আমরা আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেখে নিলাম। এই হচ্ছে আমাদের থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে কোয়েশ্চেনটি, সেটা, এবং সেটা কিভাবে করে খাতায় তোমরা লিখবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যারা তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং এরকম যদি ভিডিও তোমরা আরো তোমাদের যারা ফ্রেন্ড আছে, তারা যারা পরীক্ষা দিবে থার্ড টার্মিনাল এক্সামিনেশন, তোমাদের বন্ধুরা, বন্ধুর সাথে তোমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবে। এবং আরো অন্যান্য ভিডিওগুলোর ব্যাপারে, যেমন আমাদের চ্যানেল কিন্তু ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 সব ক্লাসের ভিডিওগুলোই আছে, তোমরা চ্যানেলটি সম্পর্কে জানাবে। সো তোমরা অবশ্যই ভালো থেকো, আমার জন্য দোয়া করবে, আর আমিও দোয়া করি তোমাদের পরীক্ষার জন্য ভালো হয়। আমার জন্য অবশ্যই দোয়া করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।